ঠাকুমাকে লোকের বাড়ি মানে চাল ধার করতে যেতে হচ্ছে, বাড়ির ছেলে একটু রোজগার করুক। গ্রামের মানুষজনও তারাও চেয়েছেন যে বাড়ির বড় ছেলে দায়িত্ব নিয়ে, মানে এই যে আমাদের জামদা বামদা মানে ঝাড়গ্রামের মধ্যে যদি সবচেয়ে কোনখানে মানুষ প্রথম বসতি করেছে, একদিকে জঙ্গলমহল আর তার নিজস্ব সুর, অন্যদিকে মালদহের গম্ভীরার প্রাণবন্ত ছন্দ। এই দুই মেরুর সংস্কৃতি কি একে অপরের থেকে বিচ্ছিন্ন, নাকি তাদের মধ্যে থাকা কোনো যোগসূত্র অলক্ষ্যেই বাংলা ভাষা ও সংস্কৃতির ভিতকে মজবুত করেছে? অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, যিনি অধ্যাপনার প্রথাগত গণ্ডি ছাড়িয়ে সেই সংযোগ সূত্রকেই খুঁজে চলেছেন নিরন্তর। তার হাত ধরে জঙ্গলমহলের মাটির গন্ধ আজ পৌঁছেছে এশিয়াটিক সোসাইটির মতো মঞ্চে। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন ক্ষিতীশ মাহাতো। আপনাকে অরণ্য শহরে আড্ডার এই পর্বে স্বাগত জানাই। তিনি একজন লোক সংস্কৃতি এবং ভাষার গবেষক সারথি। এই অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে তার যাত্রা শুরু এবং দীর্ঘ উচ্চশিক্ষার পথে তিনি কখনোই ভোলেননি নিজের শিকড়কে। তার থেকেই আমরা শিখি কিভাবে উচ্চশিক্ষার পথেও নিজের শিকড়কে গবেষণার আলোয় আলোকিত করা যায়। তার হাত ধরে বাংলার ভাষা এবং সংস্কৃতি আজ এশিয়াটিক সোসাইটির মতো মঞ্চে পৌঁছেছে। জানবো তার জীবনের নানান কথা। শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করব, লোধাশুলির একটি প্রত্যন্ত গ্রাম লবকুশ, সেখান থেকে শুরু করে বর্তমানে আপনি গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান। আপনার এই সুদীর্ঘ এবং ব্যতিক্রমী যাত্রাপথ সম্পর্কে একটু বলুন। আমার মানে পড়াশোনার কথা যদি বলি তাহলে সেটা খুবই চড়াই উতরাইয়ের মধ্যেই গেছে আর কি। লবকুশ গ্রাম যেটা লোধাশুলির পাশে, এবং যে গ্রামে পড়াশোনার রেওয়াজ খুবই কম ছিল, সবই মানে চাষের রেওয়াজই বেশি আর কি, চাষবাসের রেওয়াজই বেশি। তো ফলে সেখান থেকে আমাদের যে বাড়ি আর কি, আমাদেরও মানে আমার যেটা মানে পৈতৃক বংশ যেটা আর কি, সেটা মানে পড়াশোনার রেওয়াজ খুবই কম। সেখানে চাষবাসই আমাদের পুরনো মানে চাষবাসই সেখানে রয়েছে। কিন্তু আমার যেটা মাতুল বংশ মামা বাড়ি, তাদের কিন্তু পড়াশোনার রেওয়াজ ছিল, এবং ছোটবেলা থেকে আমাকে মামা বাড়িতে রাখা হয়েছিল। আমি সেখানে 5 বছর ছিলাম। কানিমোহলি জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করেছি, তারপরে চন্দ্রশেখর হাই স্কুল। কিন্তু তারপরে মাধ্যমিকের পরে মানে জীবনে কষ্টের জীবন শুরু হলো আর কি। মা ক্যান্সারে আক্রান্ত হলেন, এবং তারপর থেকে খুবই মানে যা ঘটে আর কি, একটা বাড়িতে যদি ক্যান্সার হয়, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, এবং সেখানে যদি একটা ক্যান্সার হয় তাহলে টাকা পয়সা সব শেষ, মানে সোনা দানা সব শেষ হয়ে গেল, শুধু জমিটুকু রয়েছে। এই অবস্থায় পড়াশোনা করাটাও তখন বিলাসিতা মাত্র আর কি। তো এইরকম একটি অবস্থাতে উচ্চ মাধ্যমিক দিলাম। তো তারপরে শিক্ষানবিক হিসেবে জামশেদপুরে আমি গেলাম একটা লোহার কারখানাতে, লোহার লেদ কারখানা, যে শিক্ষানবিশ হিসেবে সেখানে চাকরিতে ঢুকলাম আর কি। এবং সেখানে কিছু সময় গেছে, কিন্তু তারপরে আমি তখন ওইটা এমন একটা সময়, যে সময়টা কিন্তু মানে মানে পড়াশোনাটার যে গুরুত্ব সেটা কিন্তু মানে তখনও অতটা বুঝে উঠতে পারিনি আর কি, যে পড়াশোনার গুরুত্ব কত আর কি। ওইখানে যাওয়ার পরে আস্তে আস্তে বুঝতে পারলাম চারপাশের জগৎ, জীবন একটা বৃহৎ জগতের, জামশেদপুর একটা বৃহৎ জগতের পাশাপাশি যখন এলাম, তখন বুঝতে পারলাম যে পড়াশোনাটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। না খেতে পেয়েও যদি পড়াশোনা করা যায়, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব। সেটা সেই সব কাজ ফাজ ছেড়ে দিয়ে এসে আবার ভর্তি হলাম কলেজে, বিশ্ববিদ্যালয়ে গেলাম, এবং সেই জার্নিটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত খুবই মানে কষ্টেরই জার্নি আর কি। অনেক সময় গেছে যে মানে ঠাকুমা তখন ঘর সংসার সামলাচ্ছেন আমাদের, যে এমন গেছি যে ঠাকুমা, ওই জামশেদপুর যাওয়ার পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা একদিন মানে চাল শেষ, যে মুনিশ ছিল আমাদের, সে বাবা তো বাবার ছোট চাকরি, যে লোন নিয়েছিলেন সেই লোন শোধ করতেই টাকা চলে যাচ্ছে। ফলে মানে ঠাকুমাকে লোকের বাড়ি মানে চাল ধার করতে যেতে হচ্ছে, এবং যখন চাল ধার করে নিয়ে আসছেন ঠাকুমা তার নাতিদের, 3 নাতিকে, এদের জন্যে, তখন গ্রামের লোক বলছে যে আমি তো সবচেয়ে বড়, আমি বড় ছেলে বাড়ি। তো গ্রামের লোক বলছে যে ছেলেটা তো বড় হয়েছে, সে তো কিছু কাজ কাবার করতে পারে, তাই না? আমি এইটা থেকে কিন্তু আমি জামশেদপুরে গিয়ে কাজ নিয়েছিলাম। তারপরে সেখান থেকে ফিরে আসি, এবং ফিরে আসার আবার কলেজে ভর্তি হয়। ততক্ষণে মা মারা গেছেন।
এবং আমার মেজো ভাই সে একটু বড় হয়েছে, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, সেও বড় হয়েছে এবং সে বলল দাদা এইভাবে চলতে পারে না, আমাদের তিনজনের মধ্যে একজনকে বিয়ে করতে হবে, এভাবে চলতে পারে না। এবং আমার মেজো ভাই সে বলল ঠিক আছে, তুই তো যেহেতু খুব ভালো পড়াশোনাতে তুই পড়াশোনা করছিস, তুই কর, আমি বিয়ে করব। এবং সে বিয়ে করলো এবং টুম্পা সে এসে ঘর সংসার সামলাতে শুরু করলো এবং সে ভাত রান্না করে দিত। আমি মন্ডল ট্রাভেলসের বাসটা 8:30টায় লোধাশুলিতে এসে দাঁড়াতো, আমি ওই বাসে বিশ্ববিদ্যালয়ে যেতাম। তো এইভাবে বিশ্ববিদ্যালয় শেষ করেছি। আপনার স্কুল কলেজ জীবনের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, বলা হয় না যে বিদ্যালয়কে মন্দির বলা হয় আর কি। তো ব্যাপারটা ঠিক আমার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেই রকম, আমি বা সেরকম ভাবে মানে আমি অনুভব করেছি যে অনেকগুলো স্কুলে পড়েছি। সে যে লবকুশ গ্রাম বললে, ওই লবকুশ গ্রামে প্রথম হাতে খড়ি, কিন্তু বাবার বদলির চাকরি ছিল, ফলে স্কুলে খুব একটা প্রাইমারি স্কুলটা খুব ওইভাবে পাইনি। তারপরে কুমুদ কুমারী, এবং কুমুদ কুমারীতে আমি বেশ ভালো বন্ধু কয়েকজন আমি পেয়েছি। পরে কলেজ মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়, তারপরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আমি পিএইচডির কাজ করছি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই পিএইচডির কাজে কল্যাণী বিশ্ববিদ্যালয় এটাও একটা খুব মানে আনন্দের সঙ্গে করেছি এবং খুব আমার একটা প্রিয় বিষয় নিয়ে আমি কাজ করতে পেরেছি, এবং গবেষণার কাজটাও মানে খুব ভালোভাবে আমি করতে পেরেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। মাস্টারমশাইদের কথা যদি বলতে হয় তাহলে তো মানে সব স্কুলেই আর কি, আমার সেই প্রাইমারি স্কুলে ওই আমরা ওখানে যখন মাস্টারমশাই আসতেন হেঁটে হেঁটে আসতেন, শালবনী গ্রাম থেকে হেঁটে হেঁটে সমস্ত ডাহিডুংরি পেরিয়ে ওই ধান জমিন পেরিয়ে হেঁটে হেঁটে আসতেন, এবং আমরা দূর থেকেই দেখতে মানে তিনি আসছেন আর কি। আমরা তো খেলতাম, সবাই খেলতাম, গুটি খেলছি, সেফটি ফিন যেটা খেলছি, লাট্টু খেলছি, এবং সবাই দেখছি যে স্যার কত দূরে এলেন আর কি। স্যার একদম স্কুল পর্যন্ত যতক্ষণ না মানে দেওয়াল পর্যন্ত পৌঁছাচ্ছেন আমরা খেলতামই, তারপরে ঢুকে যেতাম আর কি। তো এইরকম ব্যাপার ছিল আর কি। কলেজে মানবী বন্দ্যোপাধ্যায়, তার একজন প্রিয় ছাত্র ছিলাম আমি, এবং তারপরে তো তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হয়ে চলে গেলেন, এবং এখনো আমার যোগাযোগ রয়েছে। নানা রকম শারীরিক অসুস্থতার মধ্যে তিনি কাটাচ্ছেন, রিটায়ার করবেন 2-1 বছরের মধ্যে। আপনার পড়াশোনায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কার অবদান সব থেকে বেশি? এই যে এক্ষুনি বললাম মানবী বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি কিন্তু গোড়া থেকে আমাকে মানে যে হোক, আমার লেখার স্টাইল হোক, আমার প্রশ্নের উত্তর করার ইয়ে দিকে হোক, তিনি কিন্তু সবসময় আলাদাভাবে আমাকে দেখতেন। তিনি যখন ছুটিতে থাকতেন তখন চিঠি লিখতেন আমাকে, মানে পুজো ছুটি যখন চলতো তখন চিঠি লিখতেন, এবং সেই চিঠির আমি উত্তর লিখতাম, এবং সেই উত্তর তিনি এত খুশি হতেন যে পরে যখন কলেজ খুলতো তখন তিনি সেই চিঠি ক্লাসে পড়ে শোনাতেন সবাইকে। তিনি এত আমার বাক্যের যে ব্যবহার, যে ভাষার যে ব্যবহার, সেটা তিনি ভীষণ খুশি হতেন, এবং তখন তিনি বলতেন যে তুই যাদবপুরে তুই পড়বি, আমি যাদবপুরে পড়েছি, তুইও যাদবপুরে পড়বি। এবং যখন আমি পাস আউট হলাম কলেজ থেকে, তিনি যাদবপুরের সমস্ত ফর্ম এনে দিলেন, আমি ফিল আপ করে সেই ফর্ম জমা দিলাম। যাদবপুরে এন্ট্রান্স পরীক্ষায় আমি থাকবো কোথায়, তিনি থাকার ব্যবস্থা করে দিলেন যাদবপুরে। আমি সেখানে গেলাম, গিয়ে সেখানে থেকে পরীক্ষা দিলাম। ফলে তিনি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন, এটা তিনি এসব করেছেন। আমার মা, তিনি তখন একদম মানে বিছানাগত আর কি, মানে আমার তখন কলেজ লাইফ চলছে, মা প্যারালাইসিস হয়ে গেল। মা বলছে তুই থাকতে হবে না, তুই কলেজ যা, আমার কোনো অসুবিধা হবে না, শীতকাল, যে তুই খালি, মায়ের শরীর খুব ভারী ছিল, তুই আমাকে রোদের মানে আমার চেয়ারটা রোদে তুই দিয়ে দে, এখানে তুই চেয়ার দে, আমাকে এখানে বসিয়ে দে, তুই কলেজ চলে যা। তো সেই সব দিনগুলো মনে পড়লে যে এমন একটা দিন গেছে যারা সবাই চেয়েছেন যে আমি পড়াশোনাটা করি আর কি। আমার মামা বাড়িতে যখন ছিলাম তারা সবসময় অনুপ্রাণিত করেছেন যে যাতে ভালো পড়াশোনা করতে পারি। ফলে সবারই একটা অবদান রয়েছে, বন্ধু বান্ধব সবার অবদান রয়েছে, গ্রামের মানুষের রয়েছে। একটা সময় ছিল যখন আপনার উপর পরিবারের একটা চাপ ছিল, এবং সেক্ষেত্রে অর্থনৈতিক দিকেও একটু সমৃদ্ধ হওয়ার জন্য আপনার উপর একটা চাপ ছিল। তো সেই জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনার প্রথম কর্মস্থল কোনটি ছিল এবং সেখানে আপনার কিরকম অভিজ্ঞতা হয়েছিল? আমি তো বাড়ির বড় ছেলে, ফলে বড় ছেলের উপর কিন্তু একটা দায়িত্ব সবসময় থাকে, বড় ছেলে হোক বড় মেয়ে হোক, তাদের উপর কিন্তু দায়িত্ব কিন্তু এটা সবসময় থাকে। স্বভাবতই সেরকম একটা চাপ আমার উপরও এসছে আর কি, যে বাড়ির ছেলে একটু রোজগার করুক। গ্রামের মানুষজনও তারাও চেয়েছেন যে বাড়ির বড় ছেলে দায়িত্ব নিক, কিন্তু আমি মানে সেটা বুঝেছিলাম যে
শিক্ষা মানুষকে উপরের দিকে নিয়ে যায়, মানে শিক্ষা তার জীবন বিকাশ ঘটায়। ফলে এটা খুব মানে যে আমি আমার পড়াশোনা কমপ্লিট করবো আর কি। এবং তারপরে শিলদা চন্দ্রশেখর কলেজে আংশিক সময়ের অধ্যাপক হিসেবে আমি যোগদান করেছিলাম, এবং সেটা হচ্ছিল একটু অন্যরকম। একটা বই দোকানে একদিন ঝাড়গ্রামের ওই বই কিনতে গেছি, দুজন ভদ্রলোক কথা বলছেন যে পরের দিন শিলদা চন্দ্রশেখর কলেজে মানে আংশিক সময়ের অধ্যাপক নেওয়া হবে, ইন্টারভিউ আছে। তো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমি কি দিতে পারবো, মাস্টার্স কমপ্লিট হয়েছে, এরকম আমার রেজাল্ট। এবং তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না, তুমি অবশ্যই কাল চলে যাবে। তখন আমি আমার স্যারকে ফোন করলাম, মানে ওই যে সোমনাথ বাবু আর কি, তখন ফোন করলাম যে এইরকম আমি ইন্টারভিউ দিতে যাবো। হ্যাঁ, এই প্রশ্ন হতে পারে, তুমি এগুলো একটু দেখে যা, সাহিত্যের ইতিহাস ভাষার ইতিহাস একটু দেখে যা, এবং আমার বিশ্বাস যে তোর হয়ে যাবে আর কি, আমার বিশ্বাস। এবং আমি গেলাম সেখানে এবং ইন্টারভিউ দিলাম। বিশ্বনাথ দে প্রিন্সিপাল ছিলেন, ভজন রায় ছিলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ইন্টারভিউ 5-6 জন আমরা দিয়েছিলাম, এবং সেখানে আমি ইন্টারভিউ দিলাম, এবং ইন্টারভিউ শেষে আমি সাথে সাথে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। অ্যাপয়েন্টমেন্ট টাইপ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি বাড়ি ফিরলাম আর কি। বর্তমানে আপনি গৌড় মহাবিদ্যালয়ে অধ্যাপনা করছেন, তো সেখানকার কিছু অভিজ্ঞতা একবার। হ্যাঁ, আমি মালদহ গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আমি রয়েছি। এবং সেখানকার মানে অভিজ্ঞতা, মানে দুর্দান্ত অভিজ্ঞতা বলতে যা বোঝায় আর কি, মানে সেরকমই আর কি। বহুদিন ধরে সেখানে চাকরি করছি, এবং কলেজটা এত ভালো, সেই কলেজটি ভালোর জন্যই কিন্তু আমি মানে সেখান থেকে আর অন্য কোথাও যাওয়ার কথা ভাবিনি আর কি। যেখানে বাড়ি এখানে, কলকাতাতে আমার কাজকর্ম রয়েছে, কিন্তু তবু সেখানকার মানে সেখান থেকে অনেকে আমার বন্ধু বান্ধব যারা জয়েন করেছিলাম একসাথে 2004-05 সালে, প্রায় অনেকেই চলে গেছেন এখানে ওখানে, সবাই চলে গেছেন, কিন্তু আমি থেকে গেছি। ফলে সেখানে কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা আমার, অধ্যাপনার বলি, লেখালেখির বলি। আমার একটা বই প্রকাশিত হবে সামনেই, তো আমি ওই মিটিং চলতে চলতেও আমি ওই ল্যাপটপে আমার কাজটা করছি। তো প্রিন্সিপাল স্যার বলছেন যে ক্ষিতীশবাবু, আপনার কি ছুটি লাগবে? আপনি বুঝতে পারছি আমি যে মানে আপনি বই প্রকাশিত হবে এবং আপনি কাজ করছেন, যদি ছুটি লাগে বলুন, আমি ছুটির ব্যবস্থা করছি। মানে ভীষণ একটা একাডেমিক একটা মানে সেখানে একটা ইয়ে রয়েছে আর কি, পরিবেশ রয়েছে। তো ফলে এবং ছাত্রছাত্রীরাও সেখানে আমাদের মানে মালদা জেলার মধ্যে সবচেয়ে বেশি ছাত্র আমাদের কলেজে, মানে সবচেয়ে বেশি ছাত্র। এবং আমার ছাত্রছাত্রী যারা তারা কলেজে পড়াচ্ছেন, আজকে কলকাতার কলেজে পড়াচ্ছেন, মালদার একটা কলেজে পড়াচ্ছে, আর স্কুলে অনেকে পড়াচ্ছে। ফলে সেগুলো সমস্ত একটা প্রাপ্তি। দীর্ঘদিন ধরে আপনি অধ্যাপনার সঙ্গে যুক্ত। একজন অভিজ্ঞ অধ্যাপক হিসেবে বর্তমান সময়ের মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় স্তরে যে পঠন পাঠন, সেই সম্পর্কে আপনার মতামত কি? এখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে মানে চলছে আর কি যে পঠন পাঠন, এটা হচ্ছে নতুন শিক্ষানীতি 2020 যে নিউ এডুকেশন পলিসি, হ্যাঁ এনইপি, সেইটা থেকে হচ্ছে। এটাতে একদিকে ভালো, এটার বেশ কিছু ভালো দিক আছে, কিন্তু সেই ভালো দিকগুলো যদি আমরা মানে ইমপ্রুভমেন্ট করতে চাই, তার যেমন পরিকাঠামোর উন্নতি, আধুনিক প্রযুক্তি, মানে এইগুলো যদি আনতে হয়, শিক্ষক মানে সেই হিসাবে অধ্যাপক নিয়োগ, এগুলো যদি পুরো আমরা না করতে পারি, তাহলে কিন্তু মানে এটা মানে ফেল আর কি এক ধরনের বলতে হবে। এবং আপনারা নিশ্চয়ই জানছেন বা এটা দেখছেন যে খবরের কাগজ, টিভিতে সবসময় যে 30%, 40% স্টুডেন্ট কমে যাচ্ছে, এটা সবসময় খবর বেরোচ্ছে। এটা কেন? ব্যাপারটা হচ্ছে যে 4 বছর সে পড়াশোনা করবে ছেলেটি বা ছাত্রীটি, 4 বছর পরে তার সামনে আমরা কি দিতে পারছি, তারপরে সে কি করবে, এই প্রশ্নটার মুখোমুখি তো আমাদের হতে হবে। যারা পলিসি মেকার, তাদের কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে 4 বছর পরে সে কি করবে, এবং এই প্রশ্নটা নিয়ে সে কলেজে যাচ্ছে। ফলে এটা তখনই মানে ফলপ্রসূ হবে যদি পরিকাঠামোর উন্নতি করা যায়, যদি হিউজ এই যত মানে শিক্ষক নিয়োগ আছে, অধ্যাপক নিয়োগ, সেটা যদি করা যায়, আধুনিক প্রযুক্তিগুলি ঠিকমতো ব্যবহার করা যায়, এবং তার জন্য বাজেট দরকার, তাহলে কিন্তু এটা একটা ফলপ্রসূ নতুন যে শিক্ষানীতি, এটা কিন্তু একটা দুর্দান্ত ফল আমরা পেতে পারি। চা খেতে খেতেই তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা কিভাবে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে? হ্যাঁ, এটা একটা
খুব ভালো প্রশ্ন। যে শিক্ষা তো সবার কাছে পৌঁছাতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমলে ছিল যে ব্রিটিশদের জন্য একরকম শিক্ষা আর সাধারণ নেটিভদের জন্য একরকম শিক্ষা। এখন যদি আমরা সরকারি স্তরে শিক্ষার জায়গাগুলো যদি ঠিকভাবে আমরা পরিকাঠামো না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সেই পদ্ধতিটাই বা সেই সিস্টেমটাই আবার গ্রুপ আবার জেগে উঠবে আর কি। অর্থাৎ যাদের টাকা আছে শিক্ষা তাদের হবে, যাদের টাকা নেই তাদের কিন্তু আর শিক্ষা নিতে পারবে না আর কি। ব্যাপারটা এরকম দাঁড়াবে আর কি। এবং এটা কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে এক সময় ছিল প্রাইমারি স্কুলে প্রাইভেট স্কুল ছিল, মানে সরকারি প্রাইমারি স্কুলের সাথে প্রাইভেট স্কুল ছিল। তারপরে দেখলাম যে মাধ্যমিক স্তরেও প্রাইভেট স্কুল এসে ঢুকে গেল। এখন প্রাইভেট কলেজ হচ্ছে এবং সেখানে যথেষ্ট টাকা দিয়ে পড়াশোনা করতে হচ্ছে, কারণ যাদের টাকা আছে তারা পড়াশোনা করছে এবং তারপরে তারা চাকরি বাকরি পাচ্ছে। তাহলে যে ছেলে মেয়ের টাকা নেই, যে তাদের জন্য কি হবে? তাদের জন্য তো সরকারকে ভাবতে হবে বা সেই সরকারের সেই সুযোগ সুবিধা সেই মেধাবী ছেলেদের কাছে পৌঁছে দিতে হবে। সেটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার সার্থকতা কোথায়? কখনো যেন এরকম দুরকম শিক্ষা ব্যবস্থা না গড়ে ওঠে। টাকা ধনীদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে কোয়ালিটি এডুকেশন থাকবে, আর গরিবদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে মানে কিছুই থাকবে না, যেটা পড়ে কোনো কিছুই তার হলো না। 4 বছর পড়বে, 8 বছর পড়বে, 10 বছর পড়বে এবং পড়ে সে কিছুই পেল না। কি হলো না, মাঝখানে সে টিউটরকে টাকা দিচ্ছে, স্কুল কলেজে বেতন দিচ্ছে, বেতন দেওয়ার জন্য তাকে জমি বিক্রি করতে হচ্ছে, তাকে ধান বিক্রি করতে হচ্ছে। এটা ঠিক নয়। একটা স্টুডেন্ট সে যেন সমান সুযোগ পায়, এবং এটার দায়িত্ব কিন্তু সরকারের এডুকেশন পলিসি মেকারদের। হ্যাঁ, প্রাইভেট স্কুল হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে ফিসটা সমান রাখতে হবে যাতে সাধারণ ছেলেমেয়েরাও সেই প্রাইভেট স্কুলে সেই সুযোগটা নিতে পারে, মেধার ভিত্তিতে নিতে পারে। অর্থাৎ সেখানে মানদণ্ডটা টাকা নয়, মানদণ্ডটা হবে মেধা। অধ্যাপনার পাশাপাশি আপনি গবেষণার সাথেও যুক্ত এবং আপনি অতি পরিচিত একজন গবেষক। আপনার গবেষণার এই বিস্তার সম্পর্কে একটু বলুন, মানে আপনার গবেষণার বিষয়বস্তু কি বা কতদিন ধরে কাজ করছেন? হ্যাঁ, আমার গবেষণা যেটা পিএইচডি গবেষণা থেকে আমার শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে জঙ্গলমহলের রাঢ় অঞ্চলের যে ভাষা এবং সংস্কৃতি, তার যে এলিমেন্টস, তার যে শিকড়, এবং বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির সঙ্গে তার যে সম্পর্ক, এটাই এই জায়গাটি হচ্ছে আমার গবেষণার মানে ফিল্ড যাকে বলা হয়, মানে ক্ষেত্রভূমি, সেটাই। এবং এটা খুব কমই চর্চা হয়েছে যে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির যে বিকাশ, তার যে উপাদানগুলো, তার যে শিকড়, সেটা কিন্তু এই রাঢ় ভূমিতেই রয়েছে। কিন্তু সেটা নিয়ে চর্চা খুব কম। হ্যাঁ, যেমন আমরা এই ছুটি পড়লেই আমরা পুরী বেড়াতে যাই, কিন্তু আমরা কতজন জানি যে পুরী মানেই সমুদ্র? এটা আমরা জানি না। কিন্তু মানে কোল ভাষায় পুরী মানেই হচ্ছে সমুদ্র, কোরা ভাষায় কাঁসাই মানেই হচ্ছে নদী। মানে কাঁসাই নদী, কংসাবতী তো অনেক পরে হলো, কাঁসাই মানেই হচ্ছে নদী। আমরা এই যে ঝাড়গ্রাম শহর নহর খালের ধারে, আসলে নহর মানেই কিন্তু খাল, মানে নহর খাল বলি, খাল বলার দরকার নেই, নহর বললেই হয়, কিন্তু আসলে নহর খাল বলি। এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এই যে নেহরু পদবী, এটা এসেছে নহর শব্দ থেকে। জওহরলাল নেহরু তার আত্মজীবনীতে বলছেন যে আমরা ছিলাম কাশ্মীরের বাসিন্দা, এবং কাশ্মীর থেকে যখন ওই বাদশাদের সাথে পরিচয় ছিল দিল্লির সম্রাটের সাথে, এবং তারা কিছু জায়গা পেলেন দিল্লিতে, একটা খালের ধারে তারা বাড়ি করলেন, এবং লোকে ওই খালকে বলছেন নহর। এবং তারা যেহেতু খালের ধারে বাড়ি করেছিলেন, সেজন্যে এই নেহরুদের পরিবারটিকে তারা বলছেন নেহরু কোল, মানে কোল পদবীর সাথে নেহরুটা জুড়ে গেল, যেহেতু নহরের পাশে বাড়ি। পরবর্তীকালে কোলটা ঝরে পড়লো, নেহরুটা থেকে গেল, পদবী হিসেবে থেকে গেল। কিন্তু জওহরলাল নেহরু নিজেও হয়তো জানতেন না যে মানে এটা একটা কোল ভাষার শব্দ তিনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। তো গোটা ভারতবর্ষে
এই যে এবং আমাদের যে বাংলা ভাষা এবং সংস্কৃতি ঠিক এইরকম ভাবে তার উপাদানগুলো রয়েছে। আমরা ভাতের সাথে পাতিলেবু খাই, আমরা বলি কাগজি লেবু, তাই না? কাগজি। এবং কাগজি শব্দটা হচ্ছে সাঁওতালিতে কাঞ্জি। কাঞ্জি মানে হচ্ছে অম্ল পানি, মানে অম্ল পানীয় যেখান থেকে সেটা কাঞ্জি। যেমন ভাতের আমানি, এটা হচ্ছে কাঞ্জি। পাতিলেবুর জল, সেটা হচ্ছে কাঞ্জি। কুড়মালিতে শব্দটা হচ্ছে কাগজি। এবং তারপরে বাংলাতেও কাগজি। কিন্তু যদি বাংলা অভিধান আমরা দেখি, বাংলা অভিধানে লেখা আছে যে কাগজের মতো পাতলা খোসা বলে কাগজি লেবু। কাগজের মতো পাতলা খোসা বলে কাগজি লেবু একদমই ভুল, আদৌ তা কিন্তু নয়। কাগজের খোসার মতো ব্যবহার থেকে কাগজি লেবুটা আসেনি, এসে কাঞ্জি থেকে, কাগজি থেকে, ওইখান থেকে শব্দটা এসছে। তো এরকম ভুল মানে অনেক জায়গাতেই আছে, এটা বললে একটা অনেক বড় বিষয়। তো ফলে এই যে খোঁজা, এই যে চর্চাটা একদম রুদ্ধ প্রায়, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করছি। এবং আমার বিশ্বাস আমার সামনে যেসব কাজগুলো আসবে আর কি, যে বেশ কিছু লেখা জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, সামনেও বেশ কয়েকটা বই আমার প্রকাশিত হবে, যেখানে মানুষ অনেক কিছু জানতে পারবে যে তার শিকড়, বাংলা ভাষা এবং সংস্কৃতির যে শিকড়, বা এখানকার যে প্রাচীন ভাষাগুলো, সাঁওতালি ভাষা, ওড়া ভাষা, কুড়মালি ভাষা। কুড়মালি ভাষা তাও এখন মানুষটা, এখন তো পড়াশোনা শুরু হলো কুড়মালি নিয়ে, কিন্তু আসলে কুড়মালি যে একটা আলাদা ভাষা, এটা অনেক আগে এন.কে. সিং, নন্দকিশোর সিং 1962-তে বিশ্বভারতী থেকে এই ভাষা নিয়ে গবেষণা করে পিএইচডি পেয়েছেন। এবং সেই পিএইচডি সুপারভাইজার ছিলেন তার সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একজন আন্তর্জাতিক স্তরের ভাষা বিজ্ঞানী, তার কাছে তিনি গবেষণাটা করছেন, এন.কে. সিং। কিন্তু আস্তে আস্তে সেটা, এবং আজ একটা আলাদা ভাষা বলে সেটা প্রতিষ্ঠা পেয়েছে, পড়াশোনা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে, পড়াশোনা হচ্ছে, তারপরে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে, বিভিন্ন কলেজেও এটা মানে হচ্ছে, মানুষ ভাষাটা জানছে। আস্তে আস্তে একটা পুরনো প্রাচীন ভাষা তার সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। তো ফলে এটা একটা বৃহৎ জায়গা রয়েছে এই চর্চার ধারাটা, সেই সম্পর্ক নিয়ে আমার কাজ। আপনি তো দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, তো ভাষা চর্চার ক্ষেত্রে আপনি কোন কোন নতুন দিক খুঁজে পেয়েছেন? আমার খুব সামনে, সম্ভবত সামনের কলকাতা বইমেলাতেই একটা নতুন বই বেরোচ্ছে। সেটা হচ্ছে এইরকম, তার শিরোনাম হবে এরকম: কুড়মালি সাঁওতালি বাংলা তুলনামূলক শব্দকোষ। কুড়মালি সাঁওতালি বাংলা তুলনামূলক শব্দকোষ। এই যে কুড়মালি ভাষা, সাঁওতালি ভাষা এবং বাংলা ভাষা, মানে বাংলা তার যে শিকড়, কিভাবে সাঁওতালি ভাষা এবং কুড়মালি ভাষাতে এসে পৌঁছে আছে, এবং সেই শিকড়কে আমরা কিভাবে প্রতি মুহূর্তে কেটে ফেলছি আর কি, সেটার পরিবর্তে একটা নতুন শব্দ ব্যবহার করছি, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, এইটা একদম পরিষ্কার বোঝা যাবে আর কি। আমরা বলি গরু, গরু আমরা সবসময় ব্যবহার করছি। আসলে যদি সংস্কৃত, আমরা আমাদের বাংলা অভিধান যদি দেখি, তাহলে লেখা আছে যে গরু, সংস্কৃত গরু থেকে গরু শব্দটা এসছে। বাস্তবে কি ঠিক? এটা কিন্তু আংশিক ঠিক, এটা কিন্তু পুরো ঠিক নয়, আংশিক ঠিক। আসলে সংস্কৃত ধার করেছে সাঁওতালি কুড়মালি থেকে। সাঁওতালিতে হচ্ছে ডাংরি, ডাংরি মানে হচ্ছে গরু। কুড়মালিতে ডাঙ্গর, ডাঙ্গর মানে হচ্ছে গবাদি পশু। ডাঙ্গর হচ্ছে সমস্ত গরু, ছাগল, ভেড়া, ডাঙ্গর। আর সাঁওতালিতে শব্দটা একটু সংকুচিত হয়েছে, অর্থটা সংকুচিত হয়ে সাঁওতালিতে ডাংরি মানে শুধু গরু, ওখানে ছাগল টাগল নয়, শুধু গরু। এই যে ডাংরি, ডাঙ্গর, এই গ র থেকে গরু, পরে গরু। যখন সংস্কৃত মানে তো শোধিত হচ্ছে শব্দগুলো, আমরা শোধিত করে ব্যবহার করছি আর কি। যখন সংস্কৃত ভাষার বিকাশ হচ্ছে, তখন শব্দগুলো প্রাকৃত থেকে নেওয়া হচ্ছে, মুখের ভাষা থেকে নেওয়া হচ্ছে, চারপাশ থেকে নেওয়া হচ্ছে, নিয়ে সংস্কৃত করে গতম, ঘৃতম আমরা সংস্কৃত করে ব্যবহার করছি আর কি। অরগোঁদা, ওরলি, এই যে ওড়া, ওরগোঁদা এমনিতে এর অর্থ কোনো পাওয়া যাবে না। আমরা যদি মুন্ডারি ভাষা না জানি, আমরা যদি কোল ভাষা না জানি, তাহলে কিন্তু এর কোনো অর্থই পাওয়া যাবে না। এই ওড়া মানে হচ্ছে ঘর,
অরগোন্দা, ওরলি, বাঁকুড়া, খাতড়া, এগুলো ওরা থেকে আসছে। মানে এগুলো মানুষ প্রথম ঘর তৈরি করছে ওই জায়গাগুলোতে, অনেক প্রাচীন জায়গায়, এই নাম থেকেই বোঝা যায় নাম থেকে। অনেক প্রাচীন জায়গা। দা হচ্ছে জল, হারদা, বামদা, সিলদা, দা মানে এই যে আমাদের জামদা, বামদা, মানে ঝাড়গ্রামের মধ্যে যদি সবচেয়ে কোনখানে মানুষ প্রথম বসতি করেছে তখন এই যে জামদা, বামদা, এইখানে প্রথম মানুষ করেছে। এই যে দা মানে জল, এইখান থেকে হয়েছে। তো এইখান থেকে হারদা ওদিকে। আবার বিনপুর, বিনপুর মানে কতজনে কত রকম তার অর্থ করে, কিন্তু আসলে কোনোটাই ঠিক নয়। কি কোত্থেকে এসছে? বিং, বিং মানে সাপ। ওর ভাষায় বিং মানে হচ্ছে বিং, বিং বয়সী ইয়, বিং মানে হচ্ছে সাপ। আর পুরটা সংস্কৃত শব্দ, মানে এদিকে মুন্ডারি শব্দ আর সংস্কৃত শব্দ, মানে দুটো মিলে হয়েছে আর কি। এটা এই বিং এর সাপের প্রাচুর্য থেকে বিনপুর, বিংটা হয়ে গেছে বিং। বীর সিংহ, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, তাই না? বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর। কিন্তু এই যে বীর সিংহ মানে বীর হচ্ছে বন, বীর অন্য কিছু নয়, বীর হচ্ছে বন। এই বন ছিল একসঙ্গে। তো এটা একটা নতুন দিক আমার মনে হয় যে, এবং পরবর্তীকালে যখন আরো বাংলা ভাষার ইতিহাস লেখা হবে তখন এই যে বইটি বললাম যেটা প্রকাশিত আমার হবে, নতুন করে চিন্তা করতে বাধ্য করাবে যে বাংলা ভাষার নতুন ইতিহাস লিখতে, বাংলা সাহিত্যের নতুন ইতিহাস লিখতে নতুন চিন্তার খোরাক জোগাবে। যেহেতু ঝাড়গ্রাম জেলার এতগুলো জায়গার কথা আপনি বললেন, তো এবার একটু জানতে ইচ্ছে করছে যে ঝাড়গ্রাম জেলা বা আমাদের এই জঙ্গলমহল অঞ্চল, সেই অঞ্চলের যে লোকধারা বা লোক ঐতিহ্য, সেখানকার কোন স্বতন্ত্রতা বা কোন বিশেষ বৈশিষ্ট্য যেটা আপনার ভীষণ মানে যেটা আপনার কাছে ভীষণ আকর্ষণীয় বলে মনে হয়? এটা ঠিক যে আমরা যখন ঝাড়গ্রাম এই শব্দটা উচ্চারণ করি তখন কিন্তু তো টাউন ঝাড়গ্রাম এটা হয় না, মানে এটা বোঝাই না। মানে ঝাড়গ্রাম কথাটা যখন বলি তখন শুধু আমাদের চোখের সামনে শুধু ঝাড়গ্রাম শহরটা ভেসে ওঠে না। মানে ঝাড়গ্রাম বলার সঙ্গে সঙ্গে একটা প্রাকৃতিক, একটা পাহাড় পর্বত, টিলা, জঙ্গল, শাল জঙ্গল, একটা গ্রাম গঞ্জ, আদিবাসী জীবন সংস্কৃতি, এরকম একটা সবকিছু মিলে কিন্তু ঝাড়গ্রাম। জাওয়া গান, টুসু গান, লাঙ্গড়ে গান, সারপা নাচ, দাঁসাই নাচ, পাতা নাচ, ছো নাচ, এইটা সবটা মিলে ঝাড়গ্রাম, এই সবটা মিলে জঙ্গলমহল। এই বিশিষ্টতা এবং এই বিশিষ্টতাটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আমি একটা খুব উঁচু পদে চাকরি করি, আমি ফ্ল্যাটে থাকি, আমার কি কোনো দায়িত্ব নেই? আমার দায়িত্ব আছে। কারণ আমি যদি এই যে ঝাড়গ্রাম ছুটে আসছি, কিসের জন্য ছুটে আসছি? না এই ফ্লেভারটার জন্য। তাহলে ফ্লেভারটা যদি থাকে তবেই কিন্তু আমি শহরে থাকলেও, আমি কলকাতার একটা ফ্ল্যাটে থাকলেও আমাকে এই ফ্লেভারটা কিন্তু আমাকে সঞ্জীবিত রাখবে, কারণ ওর সাথে শিকড়ের যোগটা আছে। আমরা যখন একটা গাছকে দেখি আমরা শিকড়টা কিন্তু দেখি না, আমরা গাছের ফুলটা দেখি। ফুলটা দেখে তাকে আমরা তার মানে বিচার করি, তার সমস্ত কিছু দেখি, কিন্তু শিকড়টা মাটিতে রয়েছে। যদি শিকড়টা কেটে দিই গাছটাও তো ভালো থাকবে না। ঝাড়গ্রামের যে মানে স্বাদগন্ধ আর কি, সেটা সব দিন বেঁচে থাকবে, আমরা সেটাকে বাঁচিয়ে রাখবো আর কি। আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? বিভিন্নভাবে এটা করা যায় আর কি। এখন কিছু কাজ তো হচ্ছেই, যেমন গবেষকরা গবেষণা করছেন, নতুন সরকারি স্তরেও কিছু কাজকর্ম হচ্ছে। কিন্তু আমাদের যে বিষয়গুলি আরো দরকার আর কি, সেটা হচ্ছে যে যেমন একটা মিউজিয়াম দরকার ঝাড়গ্রামে, একটা জাতীয় আন্তর্জাতিক স্তরের একটা মিউজিয়াম দরকার, যেখানে যেগুলো একদম শেষ হয়ে গেছে, অনেক বিষয় তো আমাদের শেষ হয়ে গেছে, যেগুলো একটা সময় ছিল কিন্তু এখন নেই, অনেক আছে এরকম বিষয়। ফলে সেটাকে প্রিজার্ভ করা, এমন একটা মিউজিয়াম হবে, যেমন ধরা যাক কেউ বাইরে থেকে টুরিস্ট এলো, সে কিন্তু সাথে সাথে অনেক কিছু দেখলো পেলো, কিন্তু ছৌ নাচের স্বাদ সে পেলো না, সে দাঁসাই নাচের স্বাদ পেলো না। এমন একটা প্ল্যাটফর্ম থাকলো যে সেখানে ব্যবস্থা থাকলো, পারফর্ম করার ব্যবস্থা থাকলো, ওই মিউজিয়ামে পারফর্ম করার ব্যবস্থা থাকলো। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সেটা অনেক বেশি মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা প্রিজার্ভের ক্ষেত্রে কার্যকরী হবে আর কি।
ভাষার ক্ষেত্রে কিরকম, ভাষাগুলোর চর্চা যেমন আস্তে আস্তে বাড়ছে, সাঁওতালি ভাষা পড়াশোনা শুরু হয়েছে, কুড়মালি ভাষার পড়াশোনা শুরু হয়েছে, সুবর্ণরেখিক বাংলা বলে একটি ভাষা, যেটা বাংলারই একটা অংশ, কুড়মালির একটা বিশেষ রকম একটা প্রকরণ আমরা দেখছি। আরো কিছু কিছু ভাষা রয়েছে যেগুলোর পঠন পাঠন, পত্রপত্রিকার প্রকাশ, যেগুলো কম বেশি এগুলো একটা দরকার। নাচ গানের চর্চা যথেষ্টই রয়েছে। আমাদের সামনে বাঁধনা পরব, আমরা যখন দেখি যে বাঁধনাতে যেরকম এখনো যেভাবে দেখি আর কি দেখছি, আমাদের যাওয়া করম চলে গেল, আমাদের দাঁসাই চলে গেল, তো এগুলো এখনো রয়েছে, কিন্তু সেইগুলো ট্রেডিশনাল ভাবে চলছে। এগুলো কিন্তু কোনোভাবে যে এগুলোকে নতুনভাবে যে মানে পরিশীলন করা, যেগুলো আর কি, বা নতুন নতুন চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসা, কেননা কোনো একটা বিষয় যুক্ত বিশ্বায়নের যুগ, এখানে টিকে থাকার ব্যাপার একটা আছে। আমি তো তখন সেটাকে ধরে রাখবো যেটা আমার জীবনকে সঞ্জীবিত করবে, তাই না? আমি তো একটা চর্চা তো এমনি হয় না, চর্চা তখনই হবে যখন তার আত্মার সঙ্গে তার সম্পৃক্ততা ঘটবে, তখনই তার চর্চাটা থাকবে। যেটা আমার জীবনকে কোনোভাবে সঞ্জীবিত করছে না, সেটা তো অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। এই জন্যে কিছু কিছু তার পরিশীলন দরকার, কিছু কিছু উদ্ভাবনী দরকার, এবং তার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পিত একটা চর্চা দরকার আর কি। আমাদের চর্চাগুলো পরম্পরাগত, আমাদের কোনো এরকম ভাবে প্ল্যান করে কোনো চর্চা নেই। আমাদের সিলেবাস যেমন ঝুমুর পদাবলী আমরা এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে নিয়ে আসতে পারিনি, কিন্তু ঝুমুর বিভিন্ন প্যাটার্নে আমরা গোটা বাংলাদেশ জুড়ে রয়েছে ঝুমুরের প্যাটার্ন, কত রকম প্যাটার্ন, আমাদের এখানে নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, ঝুমুরের নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। তো এগুলোকে এইভাবে নতুন নতুন চিন্তা, বিশেষ করে ফোক মিউজিয়ামের যে কথা বলছি, একটা জাতীয় আন্তর্জাতিক স্তরের একটা ফোক মিউজিয়াম খুবই দরকার, এবং এটা কোনো ব্যক্তিগত উদ্যোগে তো সম্ভব নয়, তার জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। সরকার যদি একটা এই বিষয়ে প্ল্যান গ্রহণ করেন, এটা খুবই ভালো হবে। সেক্ষেত্রে যেমন সংস্কৃতি সংরক্ষিত হবে, তেমনি জাতীয় আন্তর্জাতিক স্তরে ঝাড়গ্রামের মান বা নাম পৌঁছে যাবে আর কি। গবেষণা মানেই তার সঙ্গে তো লেখালেখির একটা বিষয় রয়েছে, এবং আপনার বেশ কিছু বই সম্পর্কে তো আমরা জানি। এবার এটা ছাড়াও আমরা এটাও শুনেছি যে আপনি বিভিন্ন জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক জার্নালেও নিয়মিত লেখালেখি করেন। তো লেখক ক্ষিতীশবাবু সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, লেখক বই বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। ঝাড়গ্রাম জঙ্গলমহলের সংস্কৃতি পরিচয় 2 খণ্ডে প্রকাশিত হয়েছে, যেখানে এই যে কথাগুলো এতক্ষণ বললাম ঝাড়গ্রামের সংস্কৃতি সম্পর্কে, যে ঝাড়গ্রামের রাজবাড়ি, ঝাড়গ্রামের আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন, ঝাড়গ্রামের যে লোকাচার, মোরগ লড়াই সম্পর্কে সংস্কার, সেগুলো সম্পর্কে এখানে কিন্তু রয়েছে। একসময় চৈতন্যদেব ঝাড়গ্রামের পাশ দিয়ে এটা দিয়ে গেছেন, বৃন্দাবনে গেছেন, সেটার যে প্রভাব সেগুলো রয়েছে। এছাড়া এখানকার যে সংস্কৃতির কথা বলছিলাম, যে যাওয়া গান, টুসু গান, করম, ঝুমুর গান, ঝুমুরের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ, অহিরা গান, ছৌ নাচ, পাইক নাচ, বিভিন্ন রকম যে মোরগ লড়াই সম্পর্কে বিভিন্ন রকম সংস্কার, সাপ সংস্কৃত সংস্কার, ডাইনি সংস্কার, ডাইনি একটা বৃহৎ জায়গা জুড়ে এখনো রয়েছে, এবং ডাইনি সম্পর্কে যে লোকাচার, মানুষের লোকাচার সম্পূর্ণ কিন্তু বইয়ের মধ্যে রয়েছে ডাইনি সম্পর্কে। মোরগ লড়াই সম্পর্কে যে লোকাচার, এবং এই লোকাচার ভাবলে বিস্মিত হবে আপনারা যে একটা মোরগ কিভাবে জিতবে, আপনারা এটা করে দেখতে পারেন, যে সে কিন্তু জিতবে। ব্যাপারটা কি রকম না, সেক্ষেত্রে মোরগকে যখন লড়াই নিয়ে যাওয়া হবে তার আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ। মোরগটাকে যে ঘরে থাকবে তার পাশেই ঘুমোতে হবে, এবং মোরগটা যখন রাত্রিবেলা প্রথম ডাকবে তখন কিভাবে ডাকছে এই ডাকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মোরগটা যদি ডান পা তুলে ডানা খুব জোরে ঝাপটে ডাকে, একবার ডেকেই সে যদি বসে যায় আর কোনো না ডাকে, এবং সেদিন যদি সেই মোরগকে সকালবেলা মোরগকে যদি লড়াই নিয়ে যাওয়া যায়, ও মোরগ কিন্তু জিতবে, এই যে লোকবিশ্বাস, এটা লোকবিশ্বাসের মধ্যে থাকছে, কিন্তু এটা বাস্তব সত্য একদম।
এটা একদম বাস্তব সত্য, এটা আপনারা করে দেখতে পারেন, এটা একটা বাস্তব সত্য। তো এরকম নানা রকম লোকাচার সেখানে ওই বইটার মধ্যে রয়েছে। এখানে লোক প্রযুক্তি, জঙ্গলমহলের যে লোক প্রযুক্তি ট্রেডিশনাল, যেগুলো হাজার হাজার বছর ধরে যে লোক প্রযুক্তি চলে আসছে, সে লাঙ্গলের নির্মাণ হোক, সে তীরধনুক নির্মাণ হোক, সে ওই শন থেকে সুতো তৈরি হোক, ডবকা তৈরি হোক, মানে যেটা জলসেচ করার ডবকা হোক, বিভিন্ন রকমের ট্রেডিশনাল মদ তৈরি করার যে যন্ত্রটা হোক, ঘানি বা যে জাঁতা যেটাকে বলা হয়, অর্থাৎ ওই মহুয়া ফল কচড়া থেকে যে তেল পেশায়ের যে যন্ত্র হোক, ট্রেডিশনাল যে যন্ত্র জঙ্গলমহলে চলে আসছে, লোক প্রযুক্তি, পাখি ধরার ফাঁস হোক, পশু ধরার ফাঁস, লোক প্রযুক্তি একটা বিস্তৃত পরিচয় এটা রয়েছে, কিন্তু যেগুলো খুবই আলোচনাই কোথাও পাইনি। লোক প্রযুক্তির সম্পর্কে একদম আলোচনা, এবং একাধিক একটা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে আমার এই লোক প্রযুক্তি সম্পর্কে একটা বৃহৎ লেখা প্রকাশিত হয়েছে, এবং এটা নিয়ে খুব প্রশংসিত হয়েছে। এখানকার যে যারা লেখালেখি করেন, এখানকার সংস্কৃতি নিয়ে অনেকগুলো বইয়ের ভূমিকা আমি লিখেছি। খুব রিসেন্ট প্রকাশিত হলো রাঁচি বিশ্ববিদ্যালয়ের একটা কলেজের অধ্যাপিকার বই, ঝাড়খণ্ডের লোকগীতি, খুব রিসেন্ট প্রকাশিত হলো, সাম্প্রতিক বইয়ের ভূমিকা লিখেছি। আগেও একাধিক বইয়ের ভূমিকা আমি লিখেছি। তো এগুলো কাজকর্ম কিন্তু এগুলো চলছে, এবং গবেষণার এই লেখক ক্ষিতিশ আর কি। আরেকটি বলি যে শুধু প্রাবন্ধিক ক্ষিতিশ বা গবেষক ক্ষিতিশ, তার বাইরেও একটা পরিচয় আমার আছে, সেটা হচ্ছে একসময় কবিতা লিখেছি যখন কবিতা লেখার বয়স ছিল, এবং আম্রপালির পদাবলী আমার গীতি আখ্যান আছে, যে বইটি খুবই প্রশংসিত, এবং মন সিরিজ বলে একটা কবিতার বই আছে। তো সেদিকেও চর্চা রয়েছে, কিন্তু এখন গবেষণার কাজ করতে গিয়ে আর সেই সব চর্চা হয়ে ওঠেনি, কিন্তু এগুলো চর্চার মধ্যে রয়েছে। আপনি মাত্র বললেন ডাইনি প্রথা নিয়ে নানা লোকবিশ্বাস রয়েছে, তো সেই বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, বাইরের দিক থেকে তো মানে ডাইনি প্রথা একটা কুপ্রথা, এটা একটা কুপ্রথা, কিন্তু আমরা যখন লোকজীবনে দেখি আর কি, মানে ডাইনির যেসব সংস্কার বা যে ঘটনাগুলো দেখি আর কি, সেগুলো তো বহু পরম্পরা থেকে চলেই আসছে, সেই বিশ্বাসটা চলে আসছে, বা এমন কিছু আমরা দেখি আর কি। সেখানে যেমন যখন ডাইনি যাকে পায় আর কি, মানে ডাইনি ধরে আর কি, তখন অদ্ভুতভাবে সে কিন্তু নিজের মুখটা দেখাতে চায় না, সবসময় কাপড়ে ঢাকা নিয়ে থাকে, এবং সে ডাইনির নাম বলতে থাকে, মানে তার যে অস্তিত্ব, সেই মানুষটার যে অস্তিত্ব, সেটা সে ভুলে যায়। সে সেই ডাইনি যেভাবে আচরণ করে ঠিক সেই রকম সে আচরণ করে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং আতা গাছের পাতা, যেটাকে মাদাল পাতা বলা হয়, এই মাদাল পাতা সে একদমই সহ্য করতে পারে না, মানে মাদাল পাতা তার কাছে দিলে সে তো ছুটে পালিয়ে যায়, তার বিছানার ভিতরে যদি দেওয়া হয় সে ওখানে থাকতে পারে না, এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা থাকে না। এবং যখন এই ওঝা আসে ঝাড়ফুঁক করে, তখন যখন ডাইনি ছেড়ে চলে যায়, তখন একটা কমন জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এরকম যে সে ছুটে কিছু দূর যায়, তারপরে পড়ে যায়, এই পড়ে গেলেই তখন বোঝা যায় যে ডাইনি তাকে ছেড়ে চলে গেছে আর কি। মানে এইটা দেখা যেটা কমন ব্যাপার আর কি। এবং এই বিশ্বাস থেকে মানুষ সবসময় আতঙ্কে থাকে, ভয়ে থাকে, যে যাকে মনে করা হচ্ছে ডাইনি একটা গ্রামে, তার থেকে সবসময় সতর্ক থাকে। এবং যখনই সে বাড়িতে আসে, ছোট বাচ্চাকে লুকিয়ে নেওয়া হয় যাতে না দেখতে পারে, ওই ডাইনি যাতে না দেখতে পারে। যখন বাইরে যায় ছোট বাচ্চাকে নিয়ে, একটু কপালে টিপ দেওয়া হয়, একটু কপালে ঠিক মাঝখানে নয়, একটু সাইডে টিপটা দেওয়া হয়, যে ডাইনির দৃষ্টিটা একটু তিরছাভাবে বেরিয়ে যাবে, পিছনে টিপটা একটু সাইডে দেওয়া হয়। আতা গাছের পাতা একটু পকেটে ফেলে রাখা হয়, কেননা এটা হচ্ছে প্রতিষেধক, ডাইনির প্রতিষেধক হচ্ছে আতা গাছ, আতা পাতা। তো ফলে সেই যাতে দৃষ্টিটা না লাগে সেই জন্য সেটা সেইভাবে করা হয়। এরকম অনেকগুলো বিশ্বাস আছে ডাইনি সম্পর্কে। এরকম বলা হয়, লোক বিশ্বাস আমি এরকম পেয়েছি, যে ডাইনি শিখতে চাইছে, মানে ডাইনি বিদ্যাটা শিখতে চাইছে, সে থাপনা করে। থাপনা হচ্ছে স্থাপনা থেকে থাপনা। থাপনা হচ্ছে এরকম যে মাটির মধ্যে খুঁড়ে, রাস্তার মধ্যে খুঁড়ে, সেখানে তেল সিঁদুর মন্ত্রপুত করে, রক্ত দিয়ে সে সেখানে নানা রকম পুজো টুজো করে অমাবস্যা এবং পূর্ণিমাতে, এবং সে তার সেই বিদ্যা রপ্ত করে। সে ডাইনি যারা বিদ্যা চর্চা করে তারা এরকম অমাবস্যাতে বেরোয়, পূর্ণিমাতে বেরোয়, তারা উলঙ্গ হয়ে বেরোয়, এরকম নানা রকম লোক বিশ্বাস রয়েছে। তারা
নদীর ঘাটে, ওটাকে বলে সিঁদুর টানা, মানে সিঁদুর ফেলে দিয়ে আসে আর কি, নদীর ঘাটে, বনপথের রাস্তাতে। এবং সেই সিঁদুর যদি কারো পায়ে লাগে তাহলে সেই সিঁদুরের মাধ্যমে সে ডাইনি তার বাড়িতে চলে আসবে আর কি, এইরকম লোক বিশ্বাস রয়েছে। এবং এটা বিস্ময়ের ব্যাপার যে আমরা বিশ্বায়নের যুগে, বিজ্ঞানের যুগে অনেকটা এগিয়েছি, কিন্তু এখনো কিন্তু এই ডাইনি প্রথা একদম শেষ হয়নি। এটা এখনো কিন্তু রয়েছে, এখনো নতুন বউকে ডাইনিতে পাই। এটার মধ্যে হচ্ছে কিছু সাইকোলজি থাকতে পারে বা এটার মধ্যে কি আছে জানি না, কিন্তু এখনো নতুন বউকে ডাইনিতে পাই, এখনো ডাইনিতে ধরে, এখনো ওঝা আসে, এখনো ঝাড়ফুঁক হয়। আপনি যেমনটা বললেন যে নতুন বউকে ডাইনিতে বেশি ধরে বা প্রচলিত বিশ্বাস অনুযায়ী তেমনটাই, কিন্তু বর্তমানে যেহেতু আমরা বিজ্ঞানের যুগে রয়েছি, সেই হিসেবে অনেক বিজ্ঞান মনস্ক ব্যক্তির কাছে এই ধারণা নিতান্তই ভ্রান্ত। এবং এক্ষেত্রে আমারও একটু বলতে ইচ্ছে করছে যে এই যে ভাবনা, এবার একজন নতুন বউ মানে সে একটা তার বাপের বাড়ি থেকে নতুন করে একটা নতুন জায়গায় আসছে, তো একটা নতুন জায়গায় এসে মানিয়ে নেওয়া, সেখানে তার মধ্যে কিছু তো সাইকোলজিক্যাল চেঞ্জেস রয়েছে, এবং একটা নতুন সংসারের দায়িত্ব কাঁধে পড়া মানে বেশ খানিকটা ভার সেটা। তো সব মিলিয়ে কিছুটা তো ফিজিক্যাল ইম্প্যাক্ট বা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হতেই পারে। হ্যাঁ, আমারও বিশ্বাস যে ডাইনি বলে কিছু নেই, মানে এটা একটা যুগ পরম্পরায় একটা বিশ্বাস বহন করে মানুষ নিয়ে আসছে, যেটা দীর্ঘদিন ধরে চলছে। এই যে দীর্ঘদিন ধরে চলে এলে তার মধ্যে যে প্রভাবটা থাকে মানুষের মধ্যে, সেই প্রভাবটা থেকেই আচরণটা হয়, এটা আমার বিশ্বাস। মানে ডাইনি বলে কিছু নেই আর কি, এটাই মনে হয় আর কি। জঙ্গলমহলের ভাষা ও সংস্কৃতি চর্চার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলেন? জঙ্গলমহলের ভাষা এবং মানে সংস্কৃতি খুবই মানে চর্চার যে ধারা, এটা খুবই আশাপ্রদ আর কি। এখানকার যে হেরিটেজ আর কি, এখানকার যে আমাদের পরম্পরা, সম্পদ, আমরা ভাষা বলি, নাচ গান বলি, এমনকি পড়াশোনা বলি আর কি। এটা কুড়মালি আমরা যদি বলি, ভাষা সাহিত্য নতুন পড়াশোনা শুরু হলো, সাঁওতালি নতুন পড়াশোনা শুরু হলো, তো এগুলো তো সবই আশাপ্রদ ঘটনা। গবেষণাতে নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে, ফলে আশা আমরা দেখতেই পারি। মানে যেটা ভাবছি যে সবকিছু শেষ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম কিছু নয়। গবেষণা, অতীতেও অনেকে গবেষণা করেছেন, গবেষণা চলছে। অনেক শিল্পী যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তারা কাজ করেছেন, সাহিত্যিক ঝাড়গ্রাম থেকে উঠে আসছেন অনেক সাহিত্যিক, যাদের পরিচিতি ওটা বাংলা সাহিত্যে, এমনকি ভারতীয় সাহিত্যও রয়েছে, এরকম সাহিত্যিকও রয়েছে ঝাড়গ্রামে। তো ফলে চর্চা কিন্তু একটা নতুন ধারা পাচ্ছে, একটা নতুন নবজাগরণ আমরা দেখছি। কুড়মালি ভাষা, সাঁওতালি ভাষা, এগুলোর নতুন নবজাগরণ আমরা দেখছি। এগুলো সবই আমাদের আশার কথা আর কি। ফলে সব কিছু মিলে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে পরম্পরা এবং ঝাড়গ্রামের যে এতদিনের যে মানে চর্চার ধারা আর কি, সেটা চলবে, সেটা সংরক্ষিত থাকবে এবং আমরা সবাই মিলে সেটাকে বাঁচিয়ে রাখবো। সামনেই বাঁধনা পরব। হ্যাঁ, সামনেই বাঁধনা পরব এবং শহর ঝাড়গ্রামের সমস্ত দর্শকদের বাঁধনা পরবের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। বাঁধনা একটা কৃষি উৎসব আর কি, কৃষির সাথে সম্পৃক্ত সমস্ত কিছু এর সাথে যুক্ত, লাঙল থেকে আরম্ভ করে গরু কাড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে এটা একটা কৃষি উৎসব আর কি। আর সেইগুলো নিয়ে বাংলাতে প্রচুর গান রয়েছে, বিভিন্ন ধরনের গান। হ্যাঁ, ঝাঙ্গড়িয়া গান একরকম, ডহরিয়া গান একরকম, চোখপুরা গান রয়েছে, খুঁটানের গান রয়েছে, যখন গরুকে বেঁধে যেটা খুঁটানো হয়, এটা নাচানো হয়, তার শক্তি পরীক্ষা হয়। ওহিরে মানে হচ্ছে রাখাল বালক, যারা গরু চড়ায় তাদের ওহির বলা হয়। রাখাল বালকদের উদ্দেশ্য করে এই গানগুলি গাওয়া হয় বলে ওহিরে। প্রত্যেকটা গানের শুরুতেই ওহিরে। এটা হচ্ছে খুঁটানের গান, মানে গরুতে যেখানে নাচানো হচ্ছে বেঁধে, সেই গান খুঁটানের গান। এতদিন যে তোকে চড়ালাম, এত ঘাস খাওয়ালাম, এত খড়বিচালি খাওয়ালাম, আজ তোর নাচ দেখবো, আজ তোর বীরত্ব দেখবো। চার পায়ে তুই নাচ দেখাবি, দুই শিঙে তুই মারামারি করবি, স্বর্গে পাতালে একদম ধুলা উড়ে যাবে, স্বর্গে পাতালে ধুলা উড়ে।
টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে এবং আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করলেন আপনার দীর্ঘ গবেষণার কথা, এবং সত্যি ওনার থেকে আমরা শিখি কিভাবে শিকড়কে আগলে রেখেও আকাশে ওড়ার স্বপ্ন দেখা যায় এবং আসলেই উড়ান সম্ভব। আশা রাখি আমরাও সবাই আপনার মতন সংস্কৃতিকে ধরে রাখার প্রয়াসে ব্রতী হব। দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্বে নতুন কোনো মানুষের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।